হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমাদের এমসিকিউ সিরিজ যেটা চলছিল, আজকে সেই এমসিকিউ সিরিজের পার্ট 3 নিয়ে এসেছি। পার্ট 3 তে আজকে আমরা কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো ডব্লিউবিসিএস, এসএসসিজিএল বা এখন যে কন্টেম্পোরারি যতগুলো এক্সাম চলছে, প্রত্যেকটা এক্সামের জন্যই খুব ইম্পর্টেন্ট। তো এই কয়েকটা কোয়েশ্চেন আজকে আমি শুধু হিস্ট্রি আর কনস্টিটিউশন মানে পলিটি থেকে আর হিস্ট্রি থেকে কয়েকটা কোয়েশ্চেন বেছে নিয়েছি। সেই কয়টা কোয়েশ্চেন আজকে ডিসকাস করব। তার মধ্যে ফার্স্ট পাঁচটা কোয়েশ্চেন বোর্ডে যেটা আছে। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন। ইন্ডিয়াতে ফার্স্ট কটন টেক্সটাইল মিল কোথায় স্থাপনা করা হয়েছিল? কটন টেক্সটাইল মিল মানে যেগুলো সুতি সুতি বস্ত্র, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের আগে সুতির মেনলি ইন্ডিয়া থেকে ব্রিটিশরা যে র মেটেরিয়ালসটা নিত, সেই র মেটেরিয়ালসটার মধ্যে একটা বিরাট অংশ ছিল কটন। সেই কটনটা ওরা এখান থেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওখানে ফাইন প্রোডাক্ট মানে ভালো জামা কাপড় বানাতো, বানিয়ে আবার ইন্ডিয়াতেই বেচতো। এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা পলিসি হয়ে গেছিল। ঠিক আছে? তো এই কটন টেক্সটাইল মিল ভারতবর্ষে প্রথম কবে কোথায় স্থাপন করা হয়? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কলকাতার ঘুষুরিতে। দেখো এখানে দুটো মানে অন্তর্দ্বন্দ্ব আছে এখানে। কলকাতার ঘুষুরিতে 1818 খ্রিস্টাব্দে আমরা জানি কলকাতার ঘুষুরিতে একটা কটন টেক্সটাইল মিল তৈরি করা হয়েছিল। কিন্তু কোথাও কোথাও আমরা এটাও দেখি যে 1854 কোথাও কোথাও বলা আছে 1854-এ কিন্তু ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন্ডিয়াতে তৈরি হয়েছিল। 1854 কোথায় না মুম্বাইতে। কোথায়? মুম্বাইতে। তো অপশন যেরকম আসবে, অপশনে যেটা দেওয়া থাকবে তোমরা সেটা টিক করবে। যেমন এখানে কলকাতা ঘুষুরি দেওয়া রয়েছে, কলকাতা ঘুষুরি আমরা এখানে রাইট অ্যান্সার করব। 1818-এ এটা কিন্তু স্থাপনা করা হয়েছিল। তাছাড়া যদি কোনো জায়গায় এই অপশনটাও দিয়ে দেয় যে 1854 মুম্বাইতে, অ্যাকচুয়ালি নানা ভাই কাওয়াসজি ইনি একটা টেক্সটাইল মিল তৈরি করেছিলেন। সেটাকে কোথাও কোথাও কোনো বইতে কিন্তু এইটার নামটাও দেওয়া থাকে যে 1854-এই ফার্স্ট কটন টেক্সটাইল মিল তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের এখানকার অপশন অনুযায়ী আমরা কি লিখবো? কলকাতার ঘুষুরি, কারণ 1818-এ এখানে কলকাতার ঘুষুরি বলে একটা জায়গা, সেখানে কিন্তু প্রথম কটন টেক্সটাইল মিল তৈরি করা হয়েছিল। তারপরের কোয়েশ্চেন, ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া। এখানে দেখো এখানে অনেকগুলো, এখানে আর কোনো অপশন বলার মতো কিছু নেই, তাই আমি ডিসকাস করছি না। তো নেক্সট কোয়েশ্চেন, এইখানে কয়েকটা জিনিস আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নিউজ পেপার যেগুলো স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ডের যে নিউজ পেপারগুলো, এই নিউজ পেপার থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন থাকবেই থাকবে। সুতরাং আপাতত এখানে জেনে নেওয়া হোক যে এখানে কি আছে। ফার্স্ট নিউজ পেপার অ্যাকচুয়ালি ফার্স্ট নিউজ পেপার হচ্ছে বেঙ্গল গেজেট। একে হিকিস গেজেটও বলা হয়, বেঙ্গল হিকিস গেজেটও বলা হয়। কারণ হিকি এই প্রথম 1780 খ্রিস্টাব্দে, 1780 থেকে 1781 খ্রিস্টাব্দে হিকি তিনি প্রথম এই পত্রিকাটি প্রকাশ করেন এবং তার নাম অনুসারে বেঙ্গল হিকিস গেজেট, তখন এটার নাম পত্রিকাটা বেরোতোই হিকিস গেজেট নামে, এবং তাকেই পরবর্তীকালে বেঙ্গল হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট নামেও নাম জানা যায় এই পত্রিকার। তো প্রথম প্রকাশিত কবে হয়েছিল? 1780 থেকে 1781। অ্যাকচুয়ালি যে এই যে নিউজ পেপারের যে কালির যে টেকনোলজিটা, এই কালির টেকনোলজিটা এসেছিল পর্তুগাল থেকে। পর্তুগিজ যারা এসেছিল ইন্ডিয়াতে না, মানে আমরা জানি যে পর্তুগিজরাও ইন্ডিয়াতে, ইউরোপিয়ানদের মধ্যে পর্তুগিজও ছিল। তো পর্তুগিজরাই প্রথম নিউজ পেপারের যে কালিটা ব্যবহার করা হতো সেটা প্রথম তারাই আবিষ্কার করে এবং তারাই ইন্ডিয়াকে ইন্ট্রোডিউস করেছিল। এখান থেকে আরেকটা তথ্য সেটা জানলাম যে কারা প্রথম কালির আবিষ্কার করেছিল ইন্ডিয়াতে, এনেছিল, সেটা হচ্ছে পর্তুগিজরা। তো ফার্স্ট এখানে অ্যান্সার কি হবে? বেঙ্গল গেজেট। তারপর দেখা যাক আর কি কি আছে। এখানে আরেকটা অপশন আছে, এটা হবে পার্থিয়ন। পার্থিয়ন এটা একটা নিউজ পেপার। এটা হিন্দু কলেজের কিছু স্টুডেন্টসরা মিলে একটা নিউজ পেপার, নিউজ ম্যাগাজিন বলতে পারো, মানে সাপ্তাহিক একটা উইকলি প্রকাশ করতো। 1830 থেকে শুরু করে তারা এই ম্যাগাজিনটা বা এই উইকলিটা প্রকাশ করা শুরু করে। হিন্দু কলেজের কিছু ছাত্ররা মিলে এইটার কিন্তু শুরু করেছিল। এবং এর মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল সুপারস্টিশন, তখনকার যে হিন্দু সমাজে সুপারস্টিশন মানে কুসংস্কার যেগুলো ছিল, এবং ফিমেল এডুকেশনকে বাড়ানোর জন্য এই এই নিউজ পেপারটা তারা চালাতো। কারা চালাতো? হিন্দু কলেজের স্টুডেন্টদের এটা একটা নিউজ পেপার ছিল, বা ডেলি বলতে পারো যে উইকলি একটা। এরপর আসছে দিগদর্শন। দিগদর্শন হচ্ছে ফার্স্ট
মান্থলি ম্যাগাজিন, ফার্স্ট মান্থলি ম্যাগাজিন ইন মারাঠি। মারাঠিতে প্রথম মান্থলি যে মানে ম্যাগাজিন যেটা ছিল, মানে মাসিক পত্রিকা আমরা যেটাকে বলি, ম্যাগাজিন যেটা ছিল সেটা ছিল দিগদর্শন। কে করেছিলেন? বাল শাস্ত্রী জাম্বেকার। কে প্রকাশ করতো এটা? বাল শাস্ত্রী জাম্বেকার। এটা হচ্ছে দিগদর্শন। আর তারপর হচ্ছে আমাদের অমৃতবাজার পত্রিকা। এই অমৃতবাজার পত্রিকা যেটা প্রথম, এখন যেটা আমাদের আনন্দবাজার পত্রিকা নাম আমরা শুনি, সেই আনন্দবাজার পত্রিকার প্রথম সংস্করণ হচ্ছে অমৃতবাজার পত্রিকা বা অমৃতবাজার পত্রিকা। এই অমৃতবাজার পত্রিকা বা অমৃতবাজার পত্রিকার প্রকাশক কে ছিলেন? প্রকাশক কারা ছিলেন? কে নয়, অ্যাকচুয়ালি কারা ছিলেন? দুই ভাই মিলে এটাকে তৈরি করা হয়েছিল, দুই ভাই মিলে এটাকে প্রকাশ করা হয়েছিল। প্রথম 1800 দুই ভাই মিলে প্রকাশ করেছিল প্রথম 1868 খ্রিস্টাব্দে। 1868 খ্রিস্টাব্দে তখন প্রথমে এটা বাংলায়, কোথায় কি কোন ল্যাঙ্গুয়েজে বেরোতো? বাংলায় প্রথম প্রকাশ হয়েছিল। কারা করেছিল? শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ, এরা দুই ভাই মিলে এই নিউজ পেপারটা কিন্তু ডেইলি নিউজ পেপার, এটা সম্পাদনাও করতো এবং প্রথম প্রকাশ করেছিল। কিন্তু 1878 খ্রিস্টাব্দে আমরা জানি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে আসে এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্টে তখন মানে আঞ্চলিক ভাষায় যত নিউজ পেপার ছিল সেই আঞ্চলিক ভাষার নিউজ পেপারগুলোকে সব বন্ধ করে দেওয়া হয় সেই প্রেস অ্যাক্টে। এবং সেই সময় থেকে এটাকে চালু করা হয় কোন ভাষায়? না, তখন থেকে এটাকে ইংলিশে প্রকাশ করা শুরু হয়, কিন্তু কোনোদিন এটা বন্ধ হয়নি। এটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। এরপরে হু স্টার্টেড ফরাজি মুভমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পিজেন্ট মুভমেন্ট, মানে একটা কৃষক বিদ্রোহের কিন্তু একটা অন্যতম খুব মানে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে ফরাজি মুভমেন্ট। এই ফরাজি মুভমেন্ট বাংলায় কে ফরাজি মুভমেন্ট চালু করেছিল? এখানকার অ্যান্সার হবে হাজি শরিয়াতুল্লাহ। হাজি শরিয়াতুল্লাহ। এই হাজি শরিয়াতুল্লাহ বাংলায় প্রথম ফরাজি মুভমেন্ট চালু করেছিল কে? হাজি শরিয়াতুল্লাহ। কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1818। অ্যাকচুয়ালি 1818 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্তই এই মুভমেন্টটা চলে। এই মুভমেন্টটা টোটালটাই মুসলিমদের বিদ্রোহই ছিল, মানে ম্যাক্সিমামটাই মুসলিমরাই এই বিদ্রোহে যোগদান করেছিল। তাছাড়া আর মানে হিন্দুদের সংখ্যা এখানে খুব কম ছিল। এবং হাজি শরিয়াতুল্লাহ এই বিদ্রোহের নেতা বলতে পারো, বা এই বিদ্রোহের মানে বিদ্রোহ শুরু করেছিল হচ্ছে হাজি শরিয়াত। এবার বাদ বাকি যারা আছে, কুনওয়ার সিং এর নামটা আমরা পাই 1857 এর বিদ্রোহ থেকে। 1857 এর সিপাহী বিদ্রোহের সময় কুমার সিং এর আমরা নামটা কিন্তু পাই। এই কুমার সিং কে ছিল? কুমার সিং বিহার থেকে তিনি 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিহার থেকে। তিনি অ্যাকচুয়ালি ছিলেন বিহারের জগদীশপুর বলে একটা জায়গা, জগদীশপুর স্টেট, সেখানকার রাজা ছিলেন রাজা কুমার সিং। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তাকে বাবু কুমার সিংও বলা হতো ওই সময়। তো রাজা কুমার সিং ওই বিহার থেকে, বিহারের ভোজপুর ডিস্ট্রিক্ট, সেই ভোজপুর ডিস্ট্রিক্টের জগদীশপুর স্টেটের তিনি রাজা ছিলেন। এবং সেখান থেকেই তিনি 1857 সালের বিদ্রোহের নেতৃত্বও দিয়েছিলেন। এবং আরা ডিস্ট্রিক্ট, যেটা বিহারের একটা অন্যতম একটা ডিস্ট্রিক্ট, আরা ডিস্ট্রিক্ট, সেখানে তিনি সেই বিদ্রোহে কিন্তু তিনি জয়লাভও করেছিলেন। কিন্তু কিছুদিন পরে আবার ব্রিটিশরা সেই আরা ডিস্ট্রিক্টকে আবার নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু 1857 খ্রিস্টাব্দে বিহারের জগদীশপুর স্টেট থেকে কুমার সিং এই বিদ্রোহে 1857 সালের বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর দিগম্বর সিং এর নামটা এখানে ইরেলেভেন্ট। দিগম্বর সিং অ্যাকচুয়ালি এখনকার দিনে একজন পলিটিশিয়ানের নাম আমি যতদূর পেয়েছি দিগম্বর সিং। তখনকার সময় দিগম্বর সিং নামে কাউকে আমি ইতিহাসের পাতায় পাইনি খুঁজে। যদি তোমরা কেউ পেয়ে থাকো মেসেজ করে আমাকে জানিও, অবশ্যই জানিও। ঠিক আছে, তো হাজি শরিয়াতুল্লাহর নাম আমরা জানলাম। হাজি শরিয়াতুল্লাহ এই ফরাজি মুভমেন্টের কিন্তু নায়ক ছিলেন হাজি শরিয়াতুল্লাহ। এবার তিতুমির ছিল ওয়াহাবি মুভমেন্টের একজন, মানে শেষের দিকের একজন নেতা ছিল তিতুমির। ওয়াহাবি মুভমেন্ট শুরু হয়েছিল কোথা থেকে, কিভাবে, সেটা ডিটেলস এখন আমি ডিসকাস করছি না। ওয়াহাবি মুভমেন্ট, এই সমস্ত মুভমেন্টগুলো আমি আমার ডিটেলস যে ভিডিওগুলো আছে সেখানে আমি ডিটেলে আলোচনা করবো। তিতুমির শেষ সময়ের ওয়াহাবি বিদ্রোহের একদম শেষের দিকের নায়ক ছিল তিতুমির। তার আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম কি ছিল?
তিতুমিরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী। তাকে অনেক সময় বারাসাত বিদ্রোহের নেতা হিসেবেও অনেক সময় তাকে বলা হয়, কারণ বারাসাতের দিকে তিনি বারাসাত, নদিয়া এইসব জায়গার যারা লোয়ার কাস্টের মুসলিম ছিল তাদেরকে একত্রিত করে আপার কাস্টের যারা জমিদার শ্রেণী ছিল, যারা শোষণ করতো মুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে, মানে গরিব চাষিদের বা গরিবদের উপরে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের নায়ক ছিলেন তিতুমির। এবং সেই তিতুমিরের আমরা জানি ফেমাস বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমির, সেটা কোথায়? সেটা বারাসাতে। এবং বারাসাতে কোথায়? নারকেল বেরিয়া গ্রামে, বারাসাতের ওই ডিভিশনে নারকেল বেরিয়া বলে একটা জায়গা, নারকেল বেরিয়া গ্রামে তিনি তার বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এবং 1831 খ্রিস্টাব্দে সেখানে তিনি বাঁশের কেল্লা তৈরি করে সেখান থেকে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, তাদের নেতৃত্বে সেই বিদ্রোহ চালিয়ে যাচ্ছিল। কিন্তু 1831 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস শেষ যুদ্ধ যেটা শুরু হয় সেটা ওয়ারেন হেস্টিংসের সঙ্গে হয় এবং সেই যুদ্ধে তিনি তার প্রাণ হারান। এরপর যেটা আসবো সেটা হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ জিওআই। আমরা পলিটিতে ঢুকলাম এবার। পলিটি, হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্স্ট ল অফিসার কে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? না। ইউনিয়ন ল মিনিস্টার? না। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ইয়েস, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। লাস্টে ল সেক্রেটারি? না, অবশ্যই না। তাহলে ফার্স্ট ল অফিসার দ্যাট মিনস যখন গভর্নমেন্টের এগেনস্টে কেউ কেস করে, গভর্নমেন্টের এগেনস্টে যখন কেস হয় তখন গভর্নমেন্টের হয়ে যে কেসটা লড়ে বা গভর্নমেন্টের হয়ে যে প্রথম ল অফিসার মানে যে ফার্স্ট অ্যাডভোকেট থাকে, যে তিনি সমস্ত কিছু, তিনি কোথায় কি করতে হবে, আইনগত ব্যাপার, গভর্নমেন্টের যখনই কোনো আইনগত পরামর্শ দরকার হয় তখন আইনগত পরামর্শ কে পরামর্শদাতা হিসাবে বলো, বা আইনের লড়াই করতে হলো স্টেটে মানে কারো বিরুদ্ধে গভর্নমেন্টের, তখন সেখানে কোন অ্যাডভোকেট কিভাবে কি করবে কি না হবে সমস্ত কিছু পরামর্শ দেবে, সমস্ত কিছু করবে কে? এই ফার্স্ট ল অফিসার। এবং সেটাকেই আমাদের বলা হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা টোটাল ডিসকাস করা আছে। তার মেয়াদ কতদিন, তার বেতন কত হবে, কিভাবে তার অ্যাপয়েন্ট হবে। তো আমি একটা সংক্ষেপে বলে রাখি যে আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যেটা বলা আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নর্মালি টার্মস থাকে, মানে পিরিয়ড থাকে, 5 ইয়ার্সের পিরিয়ড থাকে, 10 ইয়ার থাকে। তাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, অবশ্যই প্রাইম মিনিস্টারের পরামর্শ নিয়ে এবং কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শ নিয়ে, বিশেষ করে প্রাইম মিনিস্টারের পরামর্শ নিয়ে তিনি প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করে কাকে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। কিন্তু এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তিনি যিনি হবেন, তিনি কোনো সংসদের কিন্তু সদস্য হবেন না, মানে রাজ্যসভা বা লোকসভার তিনি সদস্য পদে থাকতে পারবেন না। অ্যাকচুয়ালি তাই তো, জুডিশিয়ারিকে সবসময় তো আলাদা করা হয়েছে আমাদের পার্লামেন্ট থেকে, মানে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে জুডিশিয়ারিতে সবসময় আলাদাই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে, স্বতন্ত্র থাকবে। সুতরাং কোনোভাবেই তাকে কোনো হাউসের তিনি মেম্বার হতে পারবেন না। এই হচ্ছে মোটামুটি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার একটা সংক্ষিপ্ত বিবরণ। প্রেজেন্ট ডেতে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে এখন অ্যাটর্নি জেনারেলকে আর ভেঙ্কট রামানি। এখনকার আমাদের প্রেজেন্ট যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে তার নাম হচ্ছেন আর ভেঙ্কট রামানি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, জেনে রাখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও মানে রাজ্যসভার অ্যাকচুয়ালি চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে এক্স অফিসিও চেয়ারম্যান, এক্স অফিসিও দ্যাট মিন্স অফিসিয়াল চেয়ারম্যান হিসেবে কে থাকেন? সেটাই হচ্ছে প্রশ্ন। প্রেসিডেন্ট? না, প্রেসিডেন্ট কোনো কক্ষেরই, রাজ্যসভা হোক লোকসভা হোক, প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। তিনি কোনো কক্ষে বা কোনো কিছুর, কারণ আমাদের পার্লামেন্টারি সিস্টেম যেটা তৈরি হয়, পার্লামেন্টারি সিস্টেমের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা পার্লামেন্টটা তৈরি কি নিয়ে? সেটা হচ্ছে একটা রাজ্যসভা, একটা লোকসভা আর একটা অঙ্গ প্রেসিডেন্ট। এই তিনটে অঙ্গ নিয়ে আমাদের কি, আগের দিনও বলেছিলাম, তিনটে পার্ট নিয়ে বা তিনটে অঙ্গ যদি বলো, তিনটে অঙ্গ নিয়ে আমাদের টোটাল পার্লামেন্টারি সিস্টেম। তাহলে সেই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে যদি রাজ্যসভা, লোকসভা আর প্রেসিডেন্ট থাকে, তাহলে প্রেসিডেন্ট কোনোদিনই রাজ্যসভার ভিতরের চেয়ারম্যান তো অবশ্যই হতে পারবে না, এটা তো নর্মাল। তো প্রেসিডেন্ট অবশ্যই হবে না।
প্রাইম মিনিস্টার তো হবেই না। দেখো এলিমিনেট কি করে, যখন কোনো কোয়েশ্চেন জানি না তখন এলিমিনেশন কি করে হয়? প্রেসিডেন্ট যে বললাম, প্রেসিডেন্ট যদি ওইটুকু জানো যে প্রেসিডেন্টকে নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়, তাহলে প্রেসিডেন্ট তো কোনোদিনই হবে না, তিনি কোনো অফিসিয়াল পদেই তিনি থাকতে পারবেন না। ঠিক আছে, এটাও বলা আছে প্রেসিডেন্ট, আর এটা তো অপশন নয়। তাহলে এই অপশনটা তো প্রাইম মিনিস্টার অবশ্যই হবে না। ঠিক আছে, কারণ প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভের প্রধান, তিনি কোনো রাজ্যসভার চেয়ারম্যান কি করে হবে? তিনি অবশ্যই হবে না, তাহলে দেশ সামলাবে কে? তাহলে এখানে পড়ে থাকলো অপশন একটাই, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। অপশন বি, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্সার। প্রেসিডেন্টের সেকশন কি? সেকশন আর্টিকেল শুরু হয় ভাইস প্রেসিডেন্টের, মানে ইন্ডিয়াতে ভাইস প্রেসিডেন্ট থাকবে সেই আর্টিকেল হচ্ছে আর্টিকেল 63-তে বলা আছে যে ইন্ডিয়াতে একজন প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কাজ করার জন্য বা কিছু করার জন্য একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। তবে আর্টিকেল 64-এ বলা আছে তিনি কোনো রকম ভাবেই কোনো তিনি অবশ্যই সভাপতি, তিনি চেয়ারম্যান যখন হবেন, তিনি রাজ্যসভার কোনো রকম ভাবে সদস্য পদ তিনি নিতে পারবেন না, মানে রাজ্যসভার সদস্য তিনি হবেন না, রাজ্যসভার বাইরেই তাকে থাকতে হবে। এবং তিনি যে বেতন, মানে সভাপতি হিসেবে যে বেতন পাওয়ার, সেই বেতনটাই কিন্তু তিনি পাবেন। আর্টিকেল 65-এ বলা আছে যে ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট তার কাজ সামলাবে কে? প্রেসিডেন্টের কাজ সামলাবে কে? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্ট কোনো সময় যদি অসুস্থ থাকেন, বা তিনি যদি রেজিগনেশন দেন, বা তার যদি হঠাৎ মৃত্যু হয়, বা তিনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, বা কিছু সময়ের জন্য, তো সেই ভ্যাকেন্ট টাইমের জন্য কে আমাদের প্রেসিডেন্ট হিসেবে আমরা কাকে মানবো, বা প্রেসিডেন্টের কার্যভার সামলাবে, সে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। যদি ভাইস প্রেসিডেন্টেরও যদি না থাকে, তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি শাসন সামলাবেন। আর তিনিও যদি না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সিনিয়র মোস্ট যে জাজ থাকে, তো এরকম সিনিয়র মোস্ট যে জাজ, তিনি প্রেসিডেন্টের পদ সামলাবেন। কিন্তু এরকম পজিশন ইন্ডিয়াতে কোনোদিন এখনো পর্যন্ত হয়নি, আর আশা করি কোনোদিন যাতে না হয়। তো তাহলে বোঝা গেল। তাহলে 65-এ কি বলা আছে? 65-এ বলা আছে প্রেসিডেন্টের অবর্তমানে ভাইস প্রেসিডেন্টের কাজ সামলাবে কে? ভাইস প্রেসিডেন্ট। এই হচ্ছে আজকের 5টা কোয়েশ্চেন। কালকে আবার 5টা কোয়েশ্চেন নিয়ে আসবো। অ্যাকচুয়ালি ভিডিওটা মাঝে আমি একটা দিন ড্রপ দিয়েছিলাম, ড্রপ হয়ে গেছিল কিছু পার্সোনাল কারণের জন্য। তো রেগুলার আমি চেষ্টা করব অন্তত একটা দুটো ভিডিও, 5টা-10টা করে কোয়েশ্চেন, একটা দুটো ভিডিও আমি রেগুলার যাতে মেনটেন করতে পারি এমসিকিউ সিরিজটা। ঠিক আছে, এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই এমসিকিউ সিরিজের পার্ট 4 নিয়ে আমি অবশ্যই আসবো, এবং আশা করছি কালকে আরেকটা ভিডিও আমি আপলোড করব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। আর যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। তাহলে মোটিভেশন, মানে এই ভিডিওগুলো বানানোর জন্য যে পরিশ্রম হয় বা যা খাটনি হয়, তার জন্য যে মোটিভেশনটা, নেক্সট ভিডিও বানানোর জন্য যে মোটিভেশনটা, সেটা তোমাদের কমেন্টে, তোমরা যদি কমেন্ট করো, বা তোমরা যদি দেখো, তোমরা যদি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে মোটিভেশনটা অবশ্যই বাড়ে। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।